চিঠি পড়ার মুহূর্ত আসছে না। প্রিয় চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই। আধো আলো আধো আধারে আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দিব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোয়াল ঝুলে পড়ল। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথায় সুস্থতা নিয়ে তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলে খানিকটা অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটখাটো পাগলামি করছি। ইচ্ছে করে যে করছি তা না। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্টেটস থেকে মেম বউ নিয়ে দেশে এসেছেন। সেই মেম সাহেবের সম্মানে পার্টি। সবাই সেজেগুজে তৈরি হয়ে আছে। আমি নিজেও খুব সেজেছি। গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কি যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে না। হিমু, আমার কি হচ্ছে বলো তো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা কে জানে। তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না। দেখা হলে বলতাম আমার হাতটা একটু দেখে দাও তো। কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না, আজে বাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নাও। আমি কথার কথা হিসাবে শুভেচ্ছা বলছি না। আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। রাতে দরজা জানালা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্তের সহজ সুখ নয়, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না। এবার দেখা হলে কি করবো জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসব। এখানে আমাদের খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি। চারদিক গাছগাছড়ায় ঢাকা, বাড়ির সামনে পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্যে। সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা সচক্ষে দেখা। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় এই পুকুরে পানি কাচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলো তো কেন? আমার জীবনে অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটবো। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারো কাছে কিচ্ছু চাইনি। ঠিক করেছি এই জীবনে কিচ্ছু চাইব না। আলাদিনের চেরাগের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে, রূপা চটচট করে বলো তোমার 3টা ইচ্ছে আমি পূর্ণ করব, তাহলে মাথা চুলকে আমি বলবো, স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিচ্ছু চাইবার নেই। আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে। ওকে একটু আমার কাছে এনে দিয়ে আপনি বিদায় হন। আপনার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার কেশে ফিসফিস করে ডাকলেন। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? গুলশান থানার ওসি সাহেবের সামনে বসে আছি। এই ওসি সাহেব নতুন এসেছেন। তাকে আমি আগে দেখিনি। ভদ্রলোককে মোটেই পুলিশ অফিসারের মতো লাগছে না। রোগা এবং অতিরিক্ত ফর্সা একজন মানুষ। গায়ে পুলিশের পোশাক নেই। গোলাপি রঙের হাফ শার্ট পরেছেন। প্যান্ট কি পরেছেন দেখতে পাচ্ছি না। গোলাপি রঙের শার্টের কারণে তার চেহারায় বালক বালক ভাব এসেছে। গোলাপি নাকি মেয়েদের রং? কথা সত্য হতে পারে। ওসি সাহেবের সামনে একটা হাফ প্লেটে পান সাজানো। তিনি পান মুখে দিলেন। আয়েশ করে কিছুক্ষণ পান চিবানোর পর ঘন ঘন হেঁচকি তুলতে লাগলেন। আমার দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে বললেন, সিগারেট ছাড়ার জন্য পান ধরেছি, কিন্তু জর্দার গন্ধ সহ্য হচ্ছে না। আগে 2 প্যাকেট সিগারেট লাগতো, 40 স্টিক। আমি খানিকটা বিস্মিত হচ্ছি।
ওসি সাহেবকে মনে হচ্ছে কৈফিয়ত দিচ্ছেন। অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামিকে কোনো পুলিশ অফিসার কৈফিয়ত দেয় না। আপনার নাম তো হিমু। জি স্যার। হিমালয় থেকে হিমু? জি স্যার। রূপা নামের কাউকে চিনেন? জি স্যার। ওসি সাহেব আরেকটা পান মুখে দিলেন। যথারীতি নতুন করে হেঁচকে শুরু হলো। তিনি হেঁচকে দিতে দিতে টেলিফোনের বোতাম টিপছেন, এক একবার হেঁচকে দিচ্ছেন, এক একবার বোতাম টিপছেন। তিনি টেলিফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কথা বলুন। কার সঙ্গে কথা বলবো? হ্যালো বললেই বুঝতে পারবেন কার সাথে কথা বলছেন। বলুন বলুন, হ্যালো বলুন। হ্যালো। কেমন আছো? ভালো। কতদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে জানো? 3 বছর? না, 2 বছর 4 মাস। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ধরতে পারিনি। শেষে বাধ্য হয়ে ঢাকার সবকটা থানায় বলে রেখেছি হিমু নামের একজন পুলিশের হাতে ধরা খেয়ে থানায় আসবে। তখন যেন আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এবার কি কারণে অ্যারেস্ট হয়েছে? পুলিশের সিআইডি পরিচয় দিয়ে ধরা খেয়েছি। এখন তোমাকে পুলিশ আসতে হচ্ছে? একে কি বলে জানো? একে বলে একই অঙ্গে কত রূপ। প্লিজ হেয়ালি না, স্বাভাবিকভাবে কথা বলো। সাধারণ একটা কথা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, সাধারণ কথা বলছি। রান্নার একটা রেসিপি বলি। রক্তের পুডিং কিভাবে বানাতে হয় জানো? প্রথমে 1 গামলা রক্ত নেবে, তারপর... হিমু, কেন এরকম করছো? সরি। তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। বলো শুনি। টেলিফোনে বলবো না, তুমি আমার সামনে বসবে, তারপর বলবো। সারপ্রাইজ পাওয়ার পর তোমার মুখের কি অবস্থা হয় দেখবো। পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর সরাসরি আমার কাছে আসবে, ঠিক আছে? হু না, বলো আমি আসবো। আমি আসবো। গুড বয়। এখন বলো, আমি আজ যে শাড়িটা পরে আছি তার রং কি? গোলাপি। আশ্চর্য তো, গোলাপি আমার পছন্দের রং না। আজই কি মনে করে যেন পড়েছি। কিভাবে বললে? ওসি সাহেব গোলাপি রঙের শার্ট পরেছেন, সেই থেকে মনে হলো তুমিও গোলাপি রং পরেছো। ওসি সাহেবের শার্টের সঙ্গে আমার শাড়ির রঙের কি সম্পর্ক? আমি জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলাম। হ্যালো। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কে আমি বুঝতে পারছি। আপনি টুটুল, আসল জন না নকল জন। ওই দিন খট করে টেলিফোন রেখে দিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেল। তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করেই 2 টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরো 2 টাকা লাগবে, বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, খুব রাগী মানুষ। তিনি প্রথমেই আমাদের দুজনকে বকাঝকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেওয়ার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন। ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফেললেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ, আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটাও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা? বলবো, আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। অতন্দ্রিলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো। সৌর তারা ছাওয়া এই বিছানায়, সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে। এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্দ্রিলা, হঠাৎ কখন শুভ্র বিছানার পরে জোছনা, দেখি তুমি নেই। কি বলতে পারলাম? হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন, এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর। আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলি আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তখন সেটা নোটবুকে টুকে রাখি।
হঠাৎ ঘুম ভাঙল ভোর রাতে। লঞ্চ চলছে, কখন যাত্রী উঠল কখন লঞ্চ ছাড়লো কে জানে। হুহু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে। আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জ্যোৎস্নায় গাছপালা ঘুমোতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। চাদর নিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি আবার ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসার দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, এইবারই শুধু দেখা করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো। লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো রূপা। হিমু, তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে? লঞ্চে করে যাচ্ছ কোথায়? জানি না। কি পাগলের মতো কথা বলছো? তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই তো জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলি নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি। 5000 বছর ধরে কপচানো। সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না। আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে। কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে, রেলিং দেয়া নেই, গড়িয়ে পড়ে না গেলেই হয়।